কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা চলছে। এখন প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা কোন পর্যায়ে যে ঠেকবে। এই যে দুই বিবদমান দেশ, দ্বান্দ্বিক দেশ ভারত পাকিস্তান, তারা কি আবার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? টেনশন কি এত বেশি হতে পারে? কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন যে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সেখানে হামলায় অন্তত 26 জন নিহত হয়েছে। ভারতীয় পত্রপত্রিকার বয়ান থেকে আমরা সেটা জানতে পারছি। এটা সন্ত্রাসী হামলা যদি হয়ে থাকে, ভারত যেটা বলেছে, আমাদের বাংলাদেশ যেমন নিন্দা জানিয়েছে, আমরাও যে কোনো সন্ত্রাসী হামলার বিপক্ষে। তবে এটা কিছু ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। আসলে সেখানে কি ঘটেছিল সেটা আমরা জানতে পারছি একমাত্র ভারতীয় পত্রপত্রিকা এবং সরকারের বয়ান থেকে। কাশ্মীর পরিস্থিতি যদি আগে একটু বুঝে নিই তাহলে আমাদের মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। কাশ্মীর হচ্ছে পৃথিবীর সেই জায়গা যেখানে, বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর আছে, সেখানে সামরিক উপস্থিতি এত বেশি, বলতে গেলে প্রতিটি ইঞ্চি জায়গা গোয়েন্দা নজরদারিতে থাকে। সেখানে এইরকম একটা ঘটনা কিভাবে ঘটল? ভারতীয় পত্রপত্রিকার বয়ান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে পেহেলগ্রামের একটা জায়গায় পর্যটকদের উপর আক্রমণ করা হলো। কারা আক্রমণ করলো, কিভাবে করতে পারলো? বর্ণনা অনুযায়ী যে একদল সন্ত্রাসী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে জঙ্গল থেকে বের হয়ে বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে। এটা হলো ভারতীয় পত্রপত্রিকার বয়ান। এটা যদি হয় তাহলে প্রথমে বলতে হবে যে ভারত সরকার বা ওই অঞ্চলে যে গোয়েন্দা নজরদারি বা গোয়েন্দা কার্যক্রম ছিল সেটা নির্মমভাবে ফেল করেছে। কিন্তু এটা কতটা বিশ্বাসযোগ্য, যেখানে এত সামরিক উপস্থিতি, এত সামরিক সরঞ্জাম, এত নজরদারি, সেখানে এটা কি এইভাবে সম্ভব? তাহলে কি হতে পারে? এই ঘটনা, আমরা সাধারণত ঘটনা যখন বিচার বিশ্লেষণ করি, একটি ঘটনা যখন ঘটে, এই ঘটনার বেনিফিশিয়ারিজ বা সুবিধা কে পায়, কার পক্ষে যাচ্ছে, সেটা আমরা বিশ্লেষণ করা দরকার। কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, 5টা। ভারতের একটা পত্রিকায় লিখেছে পাকিস্তানকে ভারত 5 ঘা দিল, ঘা দিচ্ছে নাকি। তো সেটা যদি হয়, আমরা দেখেছি যে ব্যবস্থা কিন্তু কম নেয়নি। 5টার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে পানি চুক্তি যেটা ছিল, সিন্ধু পানি চুক্তি যেটা, সেটা কিন্তু একটা বড় একটা আঘাত এনেছে পাকিস্তানের উপর। পাকিস্তান সরকার যদিও অস্বীকার করেছে, কিন্তু ভারত সাধারণভাবে যেটা হয়, এই ধরনের কাশ্মীরের ঘটনা যখন ঘটে সবসময় বলে যে ভারত সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। এটা আসলে প্রমাণ সাপেক্ষ। পাকিস্তান বলছে যে এটা আসলে একটা শিশুসুলভ আচরণ হয়েছে এবং তারা অস্বীকার করেছে। তো আমরা যেটা বলছিলাম যে মানে কাশ্মীরের অবস্থাটা একটু বুঝতে পারলে আমাদের বুঝতে সুবিধা হবে কাশ্মীরের মানুষ আসলে কিভাবে জীবনযাপন করে। আপনারা জানেন যে যারা হামলা করেছে, ইতিমধ্যে যারা স্বীকার করেছে বা দাবি করেছে, তারা হচ্ছে TRF, একটা খুবই লিটিল নোন একটা অর্গানাইজেশন। তারা বলছে যে কাশ্মীরে যে এখন নতুন করে সেটলার হচ্ছে, 85,000 সেটলার সেখানে অধিবাসী বা তাদের আবাসন শুরু করেছে। কারণটা আপনারা জানেন যে এর আগে কাশ্মীরের যে বিশেষ একটা আলাদা সুবিধা ছিল, পরিচিতি ছিল, এই বিজেপি সরকার, বিশেষ করে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আসার পর সেই সুবিধাটা বাতিল করেছে। এখন কেন্দ্র শাসন করছে। তার মানে আগে যেখানে জমি কিনতে পারতো না, এখন যে কেউ সেখানে জমি কিনতে পারে। একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে বিজেপি সরকার বা হিন্দুত্ববাদী সরকার আসলে কী করছে। এখন জম্মু কাশ্মীর, এখন কাশ্মীর হলো মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে যদি জমি কিনতে পারে এবং হিন্দুরা যদি জমি কেনে এবং সেখানে হিন্দুরা যদি বসতি স্থাপন করে, তাহলে আস্তে আস্তে এখানে একটা আরেকটা হিন্দু অধ্যুষিত এলাকা গড়ে উঠতে পারে, যেটা আসলে ভারতের মূল উদ্দেশ্য। এদিকে আপনি দেখবেন যে ভারত সরকার যত অ্যাটেনশন, যত কার্যক্রম জম্মুকে ঘিরে, এখন জম্মু হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। এদিকে এর আগে লাদাখ তো আলাদা করেই ফেলছে। তো এখন জম্মু কাশ্মীর নিয়ে কিন্তু এই সরকারের আলাদা একটা প্ল্যান রয়েছে। এখন আমরা দেখি যে এই হামলায় আসলে কার লাভ হলো। এটা কি আসলে মোদী সরকার বা ভারতীয় পত্রপত্রিকা যেটা বলেছে আসলেই সন্ত্রাসী হামলা? সন্ত্রাসী হামলা যদি হয়ে থাকে সেটা একরকম, যদি না হয় আমাদের
অতীত ইতিহাস যদি দেখি আমরা, তাহলে দেখব যে ভারত সরকার এরকম করে কিন্তু গুজরাট হামলার কথা আপনাদের মনে আছে, যে এরকম বিভিন্ন সময় তাদের যখন কোনো একটা ক্রাইসিস হয় তখন এই ধরনের একটা হামলা বা কোনো একটা সাজানো নাটক করে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এখানে একজ্যাক্টলি কী হয়েছে আমরা জানি না, কিন্তু কাশ্মীরের যে পরিস্থিতি, সেখানে কাশ্মীরে মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই। এর আগে আমরা এখন কাশ্মীর নিয়ে বাইরে থেকে, বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমরা বাইরে থেকে বিভিন্ন মন্তব্য করতে পারি, দেখতে পারি, কিন্তু কাশ্মীরে যারা থাকে তারা জানে যে সেখানকার জীবনযাপন কেমন। এখানে কাশ্মীরের আমরা দেখি যে আমরা যতই এখানে মন্তব্য করি, কাশ্মীরের পক্ষে কথা বলি বা যেটাই বলি, কিন্তু কাশ্মীরের আসলে পাশে কেউ নাই, জাতিসংঘও নাই, চীন নাই, ভারত নাই, বা রাশিয়া, কেউই আসলে তাদের পক্ষে নাই। সেখানে আমরা দেখেছি কাশ্মীরে যে আমরা মানবিকতার কথা বলি, মানবিকতা অনেক আগে ধ্বংস হয়েছে, স্বাভাবিকতা অনেক আগেই ধ্বংস হয়েছে। সেখানে একটা অন্য রাজ্য, আসলে এই রাজ্য নিয়ে অনেক খেলা হয় এবং সেই খেলার যে বয়ান দেওয়া হয় সেই বয়ান আমরা দেখি। আমরা একটা ঘটনা আপনাদের বলি, এই বলার আগে একটা ভারতীয় এক নাগরিক তার ফেসবুকে লিখেছেন যে এই মুহূর্তে আমি কাশ্মীরের শ্রীনগরের পথে না থাকলে জানতেই পারতাম না যে গতকাল থেকে জঙ্গি হামলার যত খবর মিডিয়া তুলেছে তার 90% মিথ্যা গুজব। এরা কিন্তু ভারতীয় একজন ব্যক্তি, ওই এলাকায় যিনি গিয়েছেন তিনি বলছেন। তার মানে ওখানে কাশ্মীরে আসলে কি ঘটে তা জানার, প্রকৃত ঘটনা জানার কোনো উপায় নাই। ভারতীয় মাধ্যম যে বয়ান দেবে একমাত্র সেটা। এবং আপনারা বিশ্বাস করেন, ভারত সরকার, ভারতের মেইনস্ট্রিম মিডিয়া, সব মিডিয়া এই জায়গায় একাত্তা, তারা ওই কাশ্মীরের যে বয়ানটা সেটাই, কিন্তু ওখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট যাওয়ার সুযোগ নাই, যাচাই করে কি ঘটনা হয়েছে সেটা বলার সুযোগ নাই, ওখানকার মানুষের কোনো বয়ান আপনি বা পাবেন না। সুতরাং ওখানে আসলে কী ঘটেছিল সেটা আসলে বলা খুব মুশকিল। যেখানে এমন টাইট অবস্থা, আপনারা জানেন যে যদি ওখানকার কোনো রাজনৈতিক নেতা যাদেরকে জেলে নেওয়া হয় বা হাজতে নেওয়া হয়, জেলেও যদি মারা যায় তাদের লাশটাও ফেরত দেওয়া হয় না, জেলের ভিতরে কবর দেওয়া হয়। মানে এত সতর্কতা। সেখানে এই ঘটনা কিভাবে ঘটলো? জঙ্গল থেকে আসলো স্বয়ংক্রিয় মেশিন নিয়ে, সেখানে একটার পর একটা গুলি করলো বেছে বেছে, কোনো গোয়েন্দা সংস্থা নাই, কোনো পাল্টা হামলা নাই, তাহলে কিভাবে ঘটলো? এটা তো রহস্যজনক আপনাদের কিন্তু মনে হয় না? হতে পারে। অনেকেই কিন্তু এটা বলছে যে এটার মধ্যে অন্য কোনো ঘটনা থাকতে পারে। তাহলে কি মোদি কি তাহলে রাজনৈতিক ছক্কা মারল? আসুন আমরা একটু দেখে নিই ভারত পরিস্থিতিতে এর মধ্য দিয়ে মোদি সরকার কি কি সুবিধা পেতে পারে। সামনে নির্বাচন, পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে নির্বাচন আছে, সেখানে মোদি সরকার এই পশ্চিমবঙ্গটা আসলে দখল করতে চায়। তার মানে হলো রাজনৈতিকভাবে দখল করা, মানে বঙ্গ বিজয় করতে চায়। তাহলে এমন একটা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট গ্রো করা দরকার, যেটা দিয়ে মোদি সরকার বা হিন্দুত্ববাদী সরকার ফায়দা পেতে পারে। কিন্তু এটার মাধ্যমে সেটা একটা হতে পারে। আর সবচেয়ে ইমিডিয়েট ইফেক্ট যেটা হবে, ভারতে আপনারা কয়েকদিন আগে থেকে জানেন যে ওয়াকফ যে আইন, সেটা যে বিল পাস করা হয়েছে, যে আইন, সেটার মাধ্যমে ভারতীয় মুসলমানদের যে সম্পত্তি দখল করার যে আইন তৈরি হয়েছে, এটার বিরুদ্ধে ভারতে অবস্থিত যারা একটু লিবারেল হিন্দু আছে তারা কিন্তু সমালোচনা করা শুরু করেছিল। মুসলমানরা ওখানে আন্দোলন করছে, কিছু কিছু গণমাধ্যম সেগুলো পজিটিভলি তুলে ধরছে, সমালোচনা করছে। এটা মোদী সরকারের জন্য একটু বিব্রতকর হচ্ছিল। এমন একটা মানে এক ঢিলে কয়েক পাখি মারার চেষ্টা হয়ে থাকতে পারে। তার মানে এখন কিন্তু আর এই মুসলমানরা কেউ দাঁড়াতে পারবে না। তার মানে হিন্দুরা যারা একটু সাপোর্টিং বা একটা সিম্পেতে ছিল, তারা কিন্তু অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টে চলে যায়। তার মানে 2 নম্বরে ওয়াকফ গেল। আমরা দেখব যে পশ্চিমা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা হতে পারে। তার কারণ আপনারা জানেন যে এর আগে যখন মোদি আমেরিকা ট্রাম্পের সাথে বৈঠক করে আসলো, সেখান থেকে কিন্তু শূন্য হলে তাকে ফিরতে হয়েছে। ট্রাম্প মোদির পাশে আসলে নাই। একটা যদি ইসলামোফোবিয়া বা ইসলামী সন্ত্রাসীরা এখানে তাদের বিরুদ্ধে যদি একটা কিছু ক্যাম্পেইন করা যায়, তাহলে ওই পশ্চিমা ট্রাম্প বা পশ্চিমার যে ইসলামোফোবিয়া তাদের একটু সিম্প্যাথি পাওয়া যেতে পারে। আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যে এখন এমন একটা ঘটনা ঘটেছে, কখন ঘটেছে? যখন মোদি
সৌদি আরবে সফর করছিলেন, তখন এই ঘটনা ঘটছে। তার মানে তার একটা বলার একটা উপলক্ষ তৈরি হলো যে দেখেন আমার দেশে কিন্তু সন্ত্রাসী হামলা হয়েছে, কারা করেছে? মুসলমানরা করেছে। এছাড়া সারা ভারতে মানুষের কিন্তু এমনিতে এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট আছে। এখন যদি একটা ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে যদি বড় সড়ো কোনো ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এই সরকারের একটা সমর্থন বাড়ে। তার মানে আসলে মোদি এক ঢিলে মানে ছক্কাতে মেরেছে এবং কয়েকটা এক ঢিলে পাখি মারার চেষ্টা করেছে, এটা আমরা দেখলাম। কিন্তু এখন কি হবে? যে ব্যবস্থা নিয়েছে এর বাইরে কি আরও ব্যবস্থা নেবে? 5টা ব্যবস্থা নিয়েছে, যেটা আপনারা বলছিলেন, আপনারা জানেন, আমাদের পত্রপত্রিকা এসেছে, বিশেষ করে পানি বন্টন, তারপর সীমান্ত বন্ধ করে দেয়া, কূটনৈতিক বহিষ্কার, এইগুলো তো আছেই। কিন্তু এর পরেও আরও বেশি উত্তেজনা হতে পারে, হামলা পর্যায়ে পর্যন্ত যেতে পারে, সেটা আসলে সময় বলে দেবে। এরপর নির্ভর করছে ভারতীয় জনগণ কীভাবে রিয়্যাক্ট করে। এইটার ভারতীয় জনগণের রিয়্যাক্টের উপর নির্ভর করে মোদী সরকার ব্যবস্থা নেবে। তবে আমার ধারণা মানে নির্বাচন হওয়া পর্যন্ত উত্তেজনা বা টেনশনটা বজায় রাখবে। কারণ পাকিস্তানের সাথে একটা টেনশন বজায় রাখা মানেই হলো যে অন্য অন্য মুসলমানদের পক্ষে কথা বলা, অথবা এই কোনো ইস্যু যাতে না ওঠে সেটার দিকে নজর রাখা। এইটা টেনশনটা সহজে কমবে না, কিন্তু ওই পর্যায়ে যাবে না যে পর্যায়ে গেলে যুদ্ধ বেঁধে যেতে পারে। তার কারণ তারা জানে যে কোনো ব্যবস্থা নিলে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নেবে, এমন পর্যায়ে যাবে না যে যুদ্ধ হবে। কিন্তু এখন এটা ব্যাখ্যা বিশ্লেষণ চলবে, আমরা কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, কিন্তু আমরা দেখতে হবে যে আসলে মোদি যে কার্ড শেষ পর্যন্ত এটা কতটা কাজ করে, আমরা দেখার অপেক্ষায় থাকবো। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন।